নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস আক্রমণে নতুন মুখ সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন 28 বছর বয়সী এই অলরাউন্ডার। সাকলাইনের পাশাপাশি দলে এসেছেন রিপন মণ্ডল। এশিয়ান গেমসে 3টি টি-20 খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন 23 বছর বয়সী এই ডানহাতি পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। রিপন মণ্ডল খুব ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গাফফার সাকলাইন আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আহত ছাত্রদের হাসপাতালে দেখতে গেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সাথে সাক্ষাৎ করেন সাদিক কায়েম। সিটি কলেজের অধ্যক্ষ জানান, কলেজের নিয়মিত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষা বহাল রাখা হয়েছে। গতকাল ক্যাম্পাসের জুলাই আগস্টের একটি গ্রাফিতির ক্যাপশনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে 15 জন আহত হয়। জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কীভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? তো আমরা তাদেরকে বলেছি, যারা এই ধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের যে সকল সদস্য ওখানে উপস্থিত ছিল হামলার সময় ছাত্রদলের সন্ত্রাসীদেরকে যারা বাধা দেয় নাই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়ক মহাসড়কের দুপাশ দখল করে চলছে 2 শতাধিক অবৈধ বালুর ব্যবসা। লোক দেখানো কিছু অভিযান চললেও স্থানীয়দের কাছে প্রশ্নবিদ্ধ প্রশাসনের ভূমিকা। চাঁদপুরে একের পর এক গড়ে উঠছে অবৈধ বালুর ব্যবসা। এর দৌরাত্মে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, চরম হুমকির মুখে জনস্বাস্থ্য, বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বালুর ব্যবসা নয়, এ তো চোখের বালি। হঠাৎ দেখে মনে হতে পারে মরুভূমি। চাঁদপুরে বেড়েই চলেছে অবৈধ বালুর স্তূপ ব্যবসার পরিধি। টেরাগঞ্জ থেকে আলীগঞ্জ, চাঁদপুর কুমিল্লার ব্যস্ততম মহাসড়কের পাশে 1 কিলোমিটার জুড়ে অন্তত 15টি বালুর ব্যবসা কেন্দ্র। চাঁদপুর লক্ষ্মীপুর মহাসড়ক সহ চাঁদপুরের প্রতিটি উপজেলায় বিভিন্ন সড়কের দুপাশে চলছে রমরমা অবৈধ বালুর ব্যবসা। কাকের কাছ থেকে বালু ফুটতেছে, মানুষ হাঁটা চলা করতে পারে না, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না। বালুর কারণে চোখে সমস্যা, ঠিক আছে, নিঃশ্বাস নিতে সমস্যা। অবিরত উঠছে ধুলাবালি, বাড়ছে পথচারীদের স্বাস্থ্য ঝুঁকি। যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ক দুর্ঘটনা। রাস্তাতে বালু থাকার কারণে এটা স্লিপ করার সময় দেখা গেছে যে দুটা গাড়ি ক্রস করতেছে, এটা ওভারটেক করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন এই অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়। এসব বিষয়ে মুখ খুলতে নারাজ বেশিরভাগ বালু ব্যবসায়ী। তবে একজনের দাবি, তার ব্যবসা চলছে বৈধভাবে। আমরা নেট দেই চতুর্পাশে, তারপরে গাড়ি পর্দা দিয়া ব্যবহার করি, যেটা আইন কানুন প্রশাসনিকভাবে আছে সেভাবেই আমরা করি। অচিরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরে। আমরা ইতিপূর্বে বেশ কিছু প্রতিষ্ঠানের ভ্রাম্যমাণ প্রশ্ন করে তাদেরকে জরিমানা সহ তাদের কিছু নির্দেশনা দিয়েছি। আইন অমান্য করে যদি আবার পুনরায় সে ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে পুনরায় আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ বালু উত্তোলন ব্যবসার মহোৎসবে ঘটছে একের পর এক হতাহতের ঘটনা। জনদুর্ভোগ ও পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে
অবৈধ বালুর ব্যবসা। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অভ্যন্তরীণ দ্বন্দ্বের নাটোর রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল। আন্তজেলার পাশাপাশি বন্ধ হয়ে গেছে রাজশাহীর সাথে রাজধানী ঢাকার সরাসরি বাস চলাচল। সকালে নাটোর থেকে স্থানীয় বাস মালিকদের কিছু বাস ঢাকা অভিমুখে ছেড়ে যায়, তবে বেশিরভাগই দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। চাঁপাই নবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর রুটে অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে নাটোর ও রাজশাহী বাস মালিকদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যায় নাটোর রাজশাহী রুটে বাস চলাচল। নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানিয়েছেন, আজ রাজশাহীতে উভয় মালিক সমিতির বৈঠকে বসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্কাউট সদস্যরা প্রধানমন্ত্রীকে স্কাউটের বিশেষ রুমাল স্কার্ফ পরিয়ে দেন। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। পরে স্কাউটস নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় তারা দেশের স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। জুলাই থেকে দেশ জুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু করবে সরকার। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে এই কার্যক্রম, যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। দেশের প্রতিটি উপজেলায় 2টি করে স্কুল দিয়ে শুরু হবে প্রাথমিক কর্মসূচি। প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ডক্টর মাহদি আমিন এসব কথা জানান। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, প্রথম মাসে 1 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে এই স্কুল ড্রেস দেয়া হবে, পাটের ব্যাগ সহ পাটজাত সামগ্রী। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের একই রকম পোশাক দেয়া হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য, যে মেড ইন বাংলাদেশ স্লোগান আমরা সারা বিশ্ব জুড়ে পৌঁছে দিতে চাই, তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এটি পৌঁছে দেওয়া, যার মূল উদ্দেশ্য হবে সারা বাংলাদেশে আমরা যে সবসময় বলি সমতা নিশ্চিত করা, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে ফেয়ারনেস থাকবে, যেখানে ন্যায্যতা থাকবে। 1.5 মাসেও কমেনি জ্বালানি তেলের সংকট। এখনও দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে গ্রাহকদের। ফিলিং স্টেশনে তেল নিতে এসে চালকদের পিছু ছাড়ছে না ভোগান্তি আর বিড়ম্বনা। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ তুলে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে সরকারি পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। ভোগান্তি ও বিড়ম্বনা মাথায় নিয়ে জ্বালানি সংকট থেকে মুক্তির প্রহর গুনছেন যানবাহন চালকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর তেল নিচ্ছেন গ্রাহকরা। তেলের দাম বাড়লেও এর প্রভাব নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার তেলের দাম বাড়াইছে, কিন্তু ক্রাইসিস সমাধান হবে বলে মনে করছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সমাধান হয় নাই। আমি যেমন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আমার রেগুলার ইউজের জন্য আমি নিচ্ছি, বাট এটা যদি এখন আমি প্রতিদিন এসে নেওয়া শুরু করি তাহলে তো এরকম সিনারি হবে। পার্লামেন্টেই শুধু তেল পাওয়া যায়, পাম্পে তেল পাওয়া যায় না, তো গভর্নমেন্টের এই জিনিসটা একটু দেখা উচিত। সিরিয়াল আগে একটু কম, কিন্তু তারপরও তো সময় লাগতেছে আগের মতোই। রামপুরা থেকে আসার সময় মালিবাগ চৌধুরীপাড়ার ওইখানে যে পাম্প, ওই পাম্পে আপনার দেখলাম যে লেখা অকটেন নাই, ডিজেল নাই। 3 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি সিরিয়ালে, কিন্তু ভোগান্তি তো কমে নাই। ফুয়েল পাস চালু করায় মোটরসাইকেলের চাপ কিছুটা কমেছে বলে জানিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আমরা তো ফুয়েল পাস ছাড়া তেল দিচ্ছি না। অনেকে পাচ্ছে যে সকালে একবার নিচ্ছে, সে তো বুঝতে পারে নাই, সে আবার যখন লাইনে আসছে স্ক্যান করার পর দেখা গেল যে সে তেল নিচ্ছে আজকেই। সরবরাহ আমাদের স্বাভাবিক আছে, আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে সবসময় আমাদের ওই রকমই আছে। রাজধানীর বাইরেও একই অবস্থা। দাম বাড়ার পরও চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায় পাম্পের সামনে রয়েছে যানবাহনের চাপ। পরিমাণে কম হলেও সব পাম্পে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকারি পদক্ষেপ চাইলেন গ্রাহকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 2025-26 অর্থবছরের জন্য আগামী বোরো মৌসুমে
18,50,000 টন ধান, চাল ও গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ধান ও চালের মূল্য আগের বছরের মতোই বহাল রাখা হয়েছে। সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রতি কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা, সিদ্ধ চাল প্রতি কেজি 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে ক্রয় করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী 2026 সংগ্রহ মৌসুমে 5 লাখ টন ধান, 12 লাখ টন সিদ্ধ চাল এবং 1 লাখ টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 টন। যদিও অভ্যন্তরীণ উৎপাদন ও কৃষকদের অনাগ্রহের কারণে গম সংগ্রহে অতীতে তেমন সাফল্য পাওয়া যায়নি। 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত ধান, চাল ও গম সংগ্রহ চলবে। চলতি 2026 সালের বোরো সংগ্রহ মৌসুম এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 5 লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল 12 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন ও গম 50,000 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বিষয়ে গণমাধ্যমের সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি মিলনায়তনে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মোবাইল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। তিনি আরও বলেন, রাজনীতি ও গণমাধ্যম উভয় ক্ষেত্রেই জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করা জরুরি। সেই মূল্যবোধ যদি সমাজকে আমরা দিতে না পারি অথবা খুবই। জুলাই থেকে দেশজুড়ে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু করবে সরকার। সংসদে এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, ক্লাস 1-এর শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে এই কার্যক্রম, যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। দেশের প্রতি উপজেলায় 2টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হবে পাইলট কর্মসূচি। হাসান মাহমুদের রিপোর্ট। প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং গ্রামীণ জনপদের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে নতুন সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার, যা সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং সংশ্লিষ্ট 2 প্রতিমন্ত্রী জানান, জুলাই থেকে শুরু হচ্ছে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ কর্মসূচি। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য, যে মেড ইন বাংলাদেশ স্লোগান আমরা সারা বিশ্ব জুড়ে পৌঁছে দিতে চাই, তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এটি পৌঁছে দেওয়া। প্রতিটি উপজেলার 2টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। প্রাথমিক ধাপে প্রথম মাসে 1 লাখ শিক্ষার্থী পাবে এই ড্রেস ও ব্যাগ, যা ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জামায়াত শিবিরের রাজনীতিকে গুপ্ত আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এই কর্মসূচি শুরু হয়। দেয়াল লিখনে ছাত্রদলের নেতাকর্মীদের গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না প্রতিবাদী বাক্য লিখতে দেখা যায়। এ সময় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় রাকসু নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, গতরাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবুল হাসান ও আজহারুল ইসলামের ওপর অতর্কিত হামলা ও তাদেরকে ছুরিকাঘাতে আহত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর দুর্বৃত্তদের হামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ 5 পুলিশ সদস্য ও নৌকার এক মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। এলাকাবাসী জানায়, গতকাল গভীর রাতে পাবনার লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীতে কুষ্টিয়ার হরিপুর অংশে পৌঁছালে দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে 5 পুলিশ সদস্য সহ 6 জন গুলিবিদ্ধ হন। তারা হলেন ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য এনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া এবং নৌকার মাঝি তুহিন হোসেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 30 লাখ টাকা মুক্তিপণের দাবিতে কক্সবাজারে এক ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ উঠেছে। অন্যদিকে বান্দরবানে অস্ত্রের মুখে 3 রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, সকালে পানের ছড়া এলাকায় অবস্থানকালে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পরিষদের সদস্য রুস্তম আলীকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, পরে তাদেরকে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে অপহৃতদের মেরে ফেলার হুমকি দেন অপহরণকারীরা। অন্যদিকে গতরাতে অস্ত্রের মুখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি থেকে 3 রাবার শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ হাসপাতাল এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিকুল ইসলাম ও র্যাব 11-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল মাসুদ খান। অভিযান চলাকালে হাসপাতাল জুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্রের নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও সুবিধাভোগীদের পাচারের অর্থ ফেরাতে 11টি মামলা পরিচালনা করছে সরকার। সংসদে সাপ্তাহিক প্রশ্নোত্তরে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 10টি গন্তব্য দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। সারা দেশে হামের শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, 2 কোটি শিশুকে টিকা দেওয়া হচ্ছে। সেলিম মালিকের রিপোর্ট। গ্রহণ করা হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবারের অধিবেশনে সংসদ সদস্যদের তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রণোদনা ও সহায়তা কার্যক্রম প্রতিদিন হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, হাম শনাক্তকরণ কিটের সংকট নিরসনের পাশাপাশি দেয়া হচ্ছে জরুরি টিকা। আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। শিশু ও নারীদের চিকিৎসা সেবা আরও সম্প্রসারণে স্থানীয় সরকারের অধীনে থাকা প্রায় 200টি ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে। এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলায় সারা দেশে ক্লাইমেট স্মার্ট কৃষি পরিকল্পনা নেওয়া হয়েছে। জলবায়ু সহনশীল ফসল উৎপাদনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা। আওয়ামী লীগ সরকারের পাচার করা অর্থ ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাচারের 10টি গন্তব্য দেশের সঙ্গে চুক্তি সই উদ্যোগের পাশাপাশি 11টি মামলা পরিচালনা করা হচ্ছে। আমরা যে সকল সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত 30 এপ্রিলের মধ্যে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আলোচনাও চলছে। সচিবালয়ে বিমান ক্রয় সংক্রান্ত এক সভা শেষে তিনি বলেন, জুন থেকে চালু হবে বিমানের টোকিও ফ্লাইট। হাসান মাহমুদের রিপোর্ট।
বিমানের জন্য ইউরোপীয় জায়ান্ট এয়ারবাস নাকি মার্কিন বোয়িং, এ নিয়ে টানাপোড়েন চলে গত 2 বছর। আওয়ামী লীগ সরকারের সময় 10টি এয়ারবাস কেনার নীতিগত সিদ্ধান্ত বদলে অন্তর্বর্তী সরকারের সময় বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় বিমান, যাতে ব্যয় হবে 30 থেকে 35 হাজার কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এই সংক্রান্ত এক বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, চলতি মাসেই হচ্ছে চুক্তি। আমরা বোয়িং কিনছি, বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে, চুক্তিটা সম্পন্ন হবে 30 এপ্রিলের মধ্যে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান, এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি। হজ ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুরু হবে বিমানের ঢাকা টোকিও ফ্লাইটও। টোকিওর সঙ্গে বিমানের একটা ফ্লাইট ছিল, ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে বন্ধ করে দিয়েছিল। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠান করার চেষ্টা চলছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদের সংরক্ষিত নারী আসনে জামাত ইসলামী জোটের 13 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 12 জনের প্রার্থিতা বৈধ হয়েছে। স্থগিত করা হয়েছে একজনের, এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করে নির্বাচন কমিশন। একই দলের নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেনি কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান এসব তথ্য জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলার জন্য আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মনিরা শারমিনের মনোনয়নপত্রে তার পূর্ববর্তী পেশা হিসেবে সরকারি চাকরির উল্লেখ রয়েছে এবং তিনি তার বিবৃতিতে সরকারি বেতন কাঠামোর বিষয়ও উল্লেখ করেছেন। এ কারণে তার কাছে এ সংক্রান্ত প্রমাণপত্র চাওয়া হয়েছে। ওনার পূর্ববর্তী পেশা চাকুরি এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর 12 এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে, এই জন্য চাওয়া হয়েছে। সংসদ সদস্যদের জন্য গাড়ির সুবিধা সংক্রান্ত বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদে এই অভিযোগ করে তিনি বলেছেন, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবে না, এই সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি। গাড়ি মেইনটেনেন্সের জন্য 70,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি, এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা এটি নেবে না। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে। এটি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি। দীর্ঘ 10 বছর পর আলোচিত কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন তনুর বাবা, মা ও ছোট ভাই। এর আগে হাফিজুরকে ঢাকার কেরানীগঞ্জের বাসভবন থেকে গ্রেফতার করে পিবিআই। তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, পরে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হয়। গত 6 এপ্রিল এই মামলার 7ম তদন্ত কর্মকর্তা 3 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। আদালত সূত্র আরও জানায়, এ পর্যন্ত মামলার 80টি ধার্য তারিখ পার হয়েছে এবং 4টি সংস্থার 7 তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আজ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালিত হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার এবং বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালি বিচার কাজে অংশ নিয়ে তিনি বলেন, সশরীরে আদালতের চেয়ে ভার্চুয়ালি বেশি মামলা শুনানি হচ্ছে।
আইনজীবীদেরও তেমন কোনো সমস্যা হচ্ছে না। এদিকে ভার্চুয়াল আদালত বন্ধ করে শারীরিক উপস্থিতিতে মামলা পরিচালনার দাবিতে প্রতিবাদ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। এ সময় তারা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাংবাদিকদের বিনা বাধায় প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বানও জানান। গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় মোহাম্মদ নঈম উদ্দিন মণ্ডল নামে এক বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল 75 বছর। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মৃত নঈম উদ্দিন মণ্ডল জয়পুরহাট জেলার বাসিন্দা ছিলেন। মক্কা বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়। এদিকে বুধবার সকাল পর্যন্ত মোট 30,563 হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,870 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 17,693 জন যাত্রী রয়েছেন। টানা 3 ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। যদিও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেট। ব্যাটারদের কাছ থেকে ধারাবাহিকতা দেখতে চান তিনি। এছাড়াও নাহিদ রানার মধ্যে ওয়াকার ইউনুসকে খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন টেট। বেলা 11টায় কাল সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো তথ্য ছবিতে দেখুন নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। শেরেবাংলার কিছুটা মন্থর উইকেটে খেলার পর এবার শান্ত লিটনদের সামনে চ্যালেঞ্জ চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেট। 13 ইনিংস পর অর্ধশতক করা শান্ত ও তানজিদের ঝড়ো অর্ধশতকে ছন্দ ফিরে পাওয়ার আভাস পেলেও বাংলাদেশের পেস বোলিং কোচ জানেন, ধারাবাহিকতায় মূল সমস্যা ব্যাটারদের। থিতু হলে ব্যাটারদের কাছ থেকে লম্বা ইনিংসও প্রত্যাশা করছেন টেট। বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক প্রত্যাশা থাকে, সেটা সবসময় বাস্তবসম্মত কিনা জানি না, তবে কিছু পারফরমেন্স এসেছে, দল জিতেছে। এখন দরকার ধারাবাহিকতা। ব্যাটিং অর্ডারে আগের তুলনায় কিছু পরিবর্তন এসেছে, তবে এটাকে অজুহাত বানানো যাবে না। উন্নতি এবং ম্যাচ জেতার মতো পারফরমেন্সই আসল লক্ষ্য। নাহিদ রানাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সিরিজ নির্ধারণীতে বিশ্রাম দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে টেট জানিয়েছেন, এমন করে পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। বরং নাহিদের বোলিংয়ে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুসের ছায়া খুঁজে পান টেট। নাহিদ আমার চেয়ে অনেক বেশি ফিট, তার শরীরের গঠন ফাস্ট বোলারের জন্য আদর্শ, তাই এই গরমেও টানা খেলতে পারবে বলে আমার বিশ্বাস। আমি বেশি ইনজুরিতে পড়তাম, তার ইয়কারগুলো আমাকে ওয়াকার ইউনুসের কথা মনে করিয়ে দেয়। টপ অর্ডার ভেঙে দেওয়া, পরে শেষের উইকেটগুলো নিয়ে নিতে পারা, এটা আমি খুব পছন্দ করি। এদিকে দ্বিতীয় ম্যাচে হারলেও শেষ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী সফলতারা। ব্যক্তিগতভাবে আমি আশা করেছিলাম উইকেটগুলো পেস সহায়ক হবে, সেগুলো তেমনই হয়েছে। সবাই প্রস্তুত আছে, ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবো। তবে সাম্প্রতিক ইতিহাস বলছে ভিন্ন কথা। 2023 সালে বাংলাদেশ সফরে এসে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। চট্টগ্রামের মাটিতে অবশ্য 5 ম্যাচের 3টিতে জয় পেয়েছে স্বাগতিকরা। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের বি গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ভারতকে পেয়েছে। এছাড়া তৃতীয় দলটি হল মালদ্বীপ। ঢাকায় সাফের কার্যালয়ে নারী সাফের ড্র হয়েছে। এই গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। সবশেষ প্রকাশিত ফিফা নারীর র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী 6 দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সাফ 6 দলকে র্যাঙ্কিং অনুযায়ী 3টি পটে রাখে। বাংলাদেশ ছিল 2 নম্বর পটে, সঙ্গে শ্রীলঙ্কা। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটল 2 নম্বর পটে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম তোলে। এরপর গ্রুপ হিসেবে তোলেন বি। বাংলাদেশ টানা 2বারের চ্যাম্পিয়ন। এবার ঋতুপর্ণাদের সামনে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশন। 25 মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।